উসমান হাদির মৃত্যু হাওয়াতে মির্জা আব্বাসের ফাঁসির রায় কার্যকর হয় আর শুক্রবার সকালে হাদি ভাই মৃত্যুকে কেন্দ্র করে এনসিপি সহ সাধারণ জনগণ যে আন্দোলন এখানে শুরু করেছে। এখনো শাহবাগে এই শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এখনো উত্তপ্ত রেখেছেন। এদিকে গত রাতে উসমান হাদির মৃত্যু হওয়াতে আজ বিএনপি নেতা মির্জা আব্বাসের কঠিন অবস্থা হয়েছে। সারা দেশ তুলপাড় এই উসমান হাদির মৃত্যুর বিষয় নিয়ে। দেশের প্রত্যেকটা জনগণ এবার রাজপথে নামে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে। গোটা দেশের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেল ওসমান হাদি। কিন্তু ওসমান হাদির চলে যাওয়াটাই কি সব শেষ? না দর্শক, শেষ না। এর ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আমি ভাবছি। চিন্তা করেন, ওসমান হাদি চলে গেল পরপারে। ফয়সাল, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? শাহবাগের পরিস্থিতি যে দেখছেন, শাহবাগ ঠিক মোড়েই আছি আমি, এবং শাহবাগ মোড়ে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন আন্দোলন করছেন। হাদির মৃত্যুর পরে যে সড়কে নেমে এসেছেন পুরো দেশের মানুষ। রাত ঠিক 10:45 ওসমান হাদি মারা গেছেন, সেই তথ্য আমরা নিশ্চিত হতে পেরেছি ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার আহাদের তরফ থেকে। ওসমান হাদি মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে মৃত্যু পরবর্তী সময়ে হঠাৎ যেন অবস্থা ঘোলাটে হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল রাতে উসমান হাদির মৃত্যু হয়েছে, এই নিয়ে আজ শুক্রবার সকাল থেকে সারা দেশ উত্তাল হয়ে ডক্টর ইউনূস সামাল দিতে পারছেন না এই অস্থিতিশীল পরিবেশ। দর্শক শ্রোতা, বিএনপি নেতা আব্বাসের উপর আজ কঠিন প্রভাব পড়ে যে গত কিছুদিন আগে আব্বাস একটি বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যতে উসমান হাদিকে নিয়ে কথা বলেছিলেন। এইটার জন্যই তার উপর দেশের প্রত্যেকটা জনগণ কেঁপে যায়, এমনকি সরকারও কেঁপে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন মির্জা আব্বাসের কি হয় এবং উসমান হাদির মৃত্যু নিয়ে দেশ যে উত্তাল হয়েছে, সাধারণ জনতা সবকিছু ভাঙচুর করছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধেও কিন্তু আলটিমেটাম দেওয়া হচ্ছে যাতে মূল অপরাধীকে গ্রেপ্তার করা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বিপ্লবের রং হারাতে পারে, অনেক বিপ্লবী রং পরিবর্তন করতে পারে, কিন্তু শরীফ ওসমান হাদি তার রং কিন্তু পরিবর্তন করেননি। তার বিপ্লবের যে বার্তা সেটি তিনি বহন করে চলছিলেন মৃত্যুর আগ পর্যন্ত, এবং তার এই হত্যার প্রতিবাদেই মূলত শাহবাগের যে উত্তাল খবর বলছিলেন আজকে রাত থেকেই, সেটি এই মুহূর্তে এখনো চলমান আছে। এখনো শাহবাগে এই শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এখনো উত্তপ্ত রেখেছেন এখানকার তার সমর্থকরা, তার ভক্তরা এবং যারা আসলে জুলাই বিপ্লবকে ধারণ করতে চান তারা। এবং যদিও তারা রাত থেকে এখানে অবস্থান করছেন এবং সেই অবস্থান কর্মসূচির কিছুটা অংশ, কিছুটা মানুষ, কিছুটা ভক্ত সমর্থক এই মুহূর্তে কমে গিয়েছে, তবে এই মুহূর্তে এখনো শাহবাগের এই মূল সড়কটি এবং মূল এই চত্বরটি এখনো স্লোগানে মুখর রেখেছেন যারা আজকের এই বিপ্লবের সামিল হতে চেয়েছেন তারা। এবং তাদের যে স্লোগানের ভাষা তারা বলতে চাইছেন যে আসলে সারা দেশ জুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে জেলে ভরতে হবে, সেই বিপ্লবের আহ্বান কিন্তু এখানে বেশ উচ্চারিত হচ্ছে। একই সঙ্গে তারা মনে করছেন যে আসলে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। তারা এই আকাঙ্ক্ষা ধারণ করছেন যে আসলে বিপ্লবী সরকার গঠন হলেই হয়তো বা বিপ্লবীদের নিরাপত্তা কিংবা বিপ্লবের যে চেতনা, বিপ্লবের যে স্পিরিট, সেটি বাস্তবায়ন করা বেশ সহজসাধ্য হবে বলে তারা মনে করছেন। এবং এখানে মূলত ব্যক্তি পর্যায়ে যারা আছেন তাদের প্রত্যেকেরই হয়তো বা ব্যক্তিগত রাজনৈতিক দর্শন আছে, ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়ও আছে, কিন্তু আজকে তারা যখন এখানে একত্রিত হয়েছেন তাদের একটাই পরিচয়, তারা একটি আদর্শ বা একটি চাওয়া পাওয়া নিয়েই মূলত আজকে এখানে একত্রিত হয়েছেন। এবং সেই চাওয়াটা খুবই স্পষ্ট, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের যে বিচার সেটি তারা চান। একই সঙ্গে আসলে এই একটি দাবিকেও তারা খণ্ড খণ্ড করে আরও কয়েকটি ছোট দাবি এখানে উত্থাপিত হয়েছে। কেউ হয়তো বা বলছেন যে আসলে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগকে অনতিবিলম্বে যারা আসলে দুষ্কৃতিকারী তাদেরকে জেলে ভরতে হবে। কেউ হয়তো বা এমন দাবি জানাচ্ছেন যে আসলে সরকারকে বিপ্লবী অবস্থানে যেতে হবে। কেউ একই সঙ্গে সরকারের দায়িত্বশীল অনেকের পদত্যাগও এখানে দাবি করেছেন। অর্থাৎ সার্বিকভাবে মূলত শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে এখানে অবস্থান এবং সেই অবস্থানের কে কেন্দ্র করেই মূলত ভিন্ন ভিন্ন দাবি এখানে উচ্চারিত হচ্ছে। এখানে কপালে কবজিতে বুকে মাথায় জাতীয় পতাকা বেঁধে তারা এই জাতীয়তাবাদ কিংবা এই জাতীয় ঐক্যের যে ডাক সেটি তারা এখানে দিচ্ছেন। এবং মূলত ভোরবেলায় কিছুটা লোক সমাগম কম হলেও ধীরে ধীরে সেই লোক সমাগম আরও ধীরে ধীরে বাড়ছে। এবং এখানে যে সকল বিপ্লবীরা এখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু এই আভাস দিচ্ছেন যে আজ দিনভর তারা শাহবাগে এসে অবস্থান কর্মসূচি পালন করবেন। তাদের যে একটি চাওয়া, বিশেষ করে দুপুরের পরেই মূলত এই শাহবাগ মোড়েই আধিপত্যবাদ বিরোধী একটি সমাবেশ রয়েছে, যেখানে মূলত সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিংবা
যারা আসলে ফ্যাসিবাদ বিরোধী আদর্শ ধারণ করে থাকেন তাদের এখানে জমায়েত হওয়ার যে কথা রয়েছে সেটিকে কেন্দ্র করেই মূলত ধীরে ধীরে এখানে কিন্তু ভিড় বাড়ছে এবং এখানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই এই খণ্ড খণ্ড মানুষের যে আসা যাওয়া সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। যদিও আসলে এই ভিড়ের যে চাওয়া, এই জনসমর্থনের যে চাওয়া, সেই চাওয়া পাওয়ার যেই শক্তি, সেই শক্তি আরো দ্বিগুণ বেগে ফিরে আসবে বলে তারা মনে করছেন যখন দুপুর নাগাদ জুম্মার পরবর্তীতে আসলে এখানে কর্মসূচি পালিত হবে। তবে তারও আগে থেকেই, যেহেতু গত রাত থেকে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণারই একটি নমুনা যে আসলে রাজপথটা তারা উত্তপ্ত রেখেছেন। এবং আসলে এখানে যেটি বারবারই উল্লেখ করতে হয়, এখানে কেউ হয়তো বা এনসিপি সমর্থক, কেউ হয়তো বা বিএনপি সমর্থক, কেউ হয়তো বা জামায়াত ইসলামী সমর্থক, কিন্তু সকল সমর্থকের আজ একটি চাওয়া এবং একটি পাওয়া। তারা বলছেন আসলে বিপ্লবী আচরণ করতে হবে সরকারকে এবং সেই বিপ্লবী আচরণ করার মাধ্যমেই শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, যে বিচার, সেটি হয়তো বা নিশ্চিত করা সম্ভব। সারি, আমরা এইখানে অবস্থান করছি। গোটা দেশের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেল ওসমান হাদি। কিন্তু ওসমান হাদির চলে যাওয়াটাই কি সব শেষ? না দর্শক, শেষ না। এর ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আমি ভাবছি। চিন্তা করেন, ওসমান হাদি চলে গেল পরপারে, তারেক রহমান 17 বছর পরে ফিরছেন 25 তারিখে। খুব বেশি গ্যাপ না, দেখেন সব মিলায় 7 দিনের একটা গ্যাপ। সেই গ্যাপে একজন চলে গেল একেবারে চিরতরে, আর একজন বাংলাদেশের কাঙ্ক্ষিত নেতা তারেক রহমান ফিরছেন। ওসমান হাদির মৃত্যুটা নিঃসন্দেহে অস্বাভাবিক, অপ্রত্যাশিত। কল্পনাই করা যায়নি এইরকম একজন তরুণ নেতা এইভাবে গুলিবিদ্ধ হবেন। এটা কল্পনার বাইরে ছিল, এটা স্বাভাবিক ঘটনা না। এবং এইটা যে পরিকল্পিত, এটা যে পাতানো সাজানো, এটা পরিষ্কার। তার কারণ কি? বহুবার বলেছি যে নির্বাচনকে একটা বানচাল করা, একটা অস্থির পরিবেশ তৈরি করা। খেয়াল করেন, তফসিল ঘোষণার পরই আস্তে আস্তে নির্বাচনের পরিবেশটা ফিরতে থাকে, কিন্তু তফসিল ঘোষণার পর দিন ওসমান হাদিকে গুলি করা হলো। উদ্দেশ্য পরিষ্কার, এবং সেই উদ্দেশ্যে অনেকে পা দিয়েছে, কিন্তু অস্থিতিশীল পরিবেশ। আজকে দেখেন, কিছুক্ষণ আগে স্কোয়াডে যাচ্ছিল, ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান। তারেক রহমান 6 সদস্যের, তার ফ্যামিলির টোটাল 6 সদস্য নিয়ে ফিরছেন। ওই ফ্লাইটে অসংখ্য নেতাকর্মী তারা টিকিট কেটেছেন তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন বলে। আজকে একজন চলে গেলেন, আরেকজন ফিরছেন। একটা শোক আর একটা উৎসব। কিন্তু আমার ধারণা যে ওসমান হাদি মৃত্যুকে কেন্দ্র করে যে পরিবেশ, যে পরিস্থিতি, যা আশঙ্কা করা হচ্ছিল ঠিক সেই সংবাদটি আমাদেরকে শুনতে হলো, জানতে হলো। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি অবশেষে মৃত্যুবরণ করেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর খুবই সংকটাপন্ন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে। কিন্তু সিঙ্গাপুরেও তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা ছিল না। তার যে শারীরিক অবস্থা ছিল তার জন্য তাকে সেখান থেকে লন্ডনে নিয়ে যাওয়ারও কথাবার্তা চলছিল, কিন্তু তার আগেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10:45টার দিকে তিনি মারা যান। অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে শোক জানাচ্ছি এবং অবশ্যই তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওসমান হাদি সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবারই একটি বিজ্ঞপ্তি দেয় এবং সেখানে জানানো হয় যে গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একই সঙ্গে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাদিকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত খবর যদি আসে, সেক্ষেত্রে দেশবাসীর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই সংবাদ এবং প্রধান উপদেষ্টার এই আহ্বানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবন নিয়ে এক ধরনের শঙ্কা বাড়তে থাকে এবং নানান ধরনের গুঞ্জনও আমরা শুনতে পেয়েছি, চারদিক থেকে দেখতে পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে প্রতিহিংসা রাজনীতি চলছে তার অবসান কবে হবে? প্রিয় হোক কিংবা অপ্রিয় হোক, বাস্তবতা হচ্ছে প্রতিহিংসার এই রাজনীতি খুব সহজেই শেষ হচ্ছে না, এটুকু আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি।
আমরা হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই দেখলাম এক ধরনের নোংরা রাজনীতি শুরু হয়ে গেল। বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতির মঞ্চে রয়েছে সেই দলগুলোর অন্যতম প্রধান দুই দল জামাতে ইসলামী এবং বিএনপি একে অপরকে দোষারোপ করার চেষ্টা করলো। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন মির্জা আব্বাস তাকে দেখতে ছুটে গেলেন হসপিটালে, তখন তাকে এক ধরনের অপমান করা হলো। ইনকলাব মঞ্চ বা জামাত শিবিরের পক্ষ থেকে এক ধরনের গুঞ্জন তৈরি করা হলো যে এই মৃত্যুর জন্য মির্জা আব্বাস দায়ী। শিবিরের নেতা ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি তো রীতিমতো স্ট্যাটাস দিয়ে দিলেন মির্জা আব্বাসকে কেন্দ্র করে যে এই শহর থেকে গ্যাংস্টার উৎখাত করা হবে, হাদির হত্যার বদলা নেওয়া হবে। আরও নানান ধরনের স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম, বক্তব্য বিবৃতি পেলাম। এবং এই বিষয়টি নিশ্চয়ই বিএনপির জন্য বিব্রতকর, যেহেতু মির্জা আব্বাস সাহেব ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির হয়ে। সেই আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। একটা পর্যায়ে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকেও পাল্টা আঘাত আসা শুরু করলো, পাল্টা বক্তব্য আসা শুরু করলো জামাত শিবিরের উপরে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাদির একটা সন্তান রয়েছে, তার বয়স 10 মাস। শরীফ ওসমান হাদি তার মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টটি এর মধ্যে নানানভাবে ছড়িয়ে পড়েছে। হাদির মৃত্যুর পর এটি আরও বেশি ভাইরাল হয়েছে। আমি শুধু সঙ্গত কারণে সেই পোস্টটির অংশে বিশেষ একটু উল্লেখ করতে চাই। দর্শক, রাত ঠিক 10:45 ওসমান হাদি মারা গেছেন সেই তথ্য আমরা নিশ্চিত হতে পেরেছি ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার আহাদের তরফ থেকে। এই খবর তিনি নিশ্চিত করেছেন। হাদিকে নিয়ে শাহবাগ উত্তপ্ত হয়েছে। আমরা সন্ধ্যার পরে যখন দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে, তারপরে হাদির মৃত্যুর এই খবরটা আরও ব্যাপক অস্থিরতা তৈরি করে। এই মুহূর্তে অস্থিরতার কি অবস্থা সেটা যেমন আলোচনা করার চেষ্টা করব, তেমনি এই উদ্ভূত পরিস্থিতিতে খুব স্বল্প সময়ের নোটিসে আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এই ভিডিওটা যখন করছি তার ঠিক 1 মিনিট আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ করেছেন। খুবই সংক্ষিপ্ত ভাষণে তিনি কি বললেন সেই আলোচনাও করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন রাত ঠিক 10:45। ডাক্তার আহাদ ঢাকা মেডিকেলের নিউরোসার্জন, তিনি প্রথম থেকেই হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। হাদির যে ঢাকা মেডিকেলে প্রথম অপারেশন হয় সেই অপারেশন থিয়েটারেও তিনি ছিলেন, নিউরোসার্জন হিসেবে তিনি উপস্থিত ছিলেন। অনেক ডাক্তারের সঙ্গে তিনি ওই টিমের একজন সদস্য ছিলেন। তিনি নিশ্চিত করেছেন একটি টেলিভিশন চ্যানেলকে একটু আগেই যে বিকেল 5টার পরে হাদির অপারেশনের সিদ্ধান্ত ব্যাপারে পরিবার সম্মতি জানায়। 5টার পরে সম্মতি জানানোর পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সিঙ্গাপুরের বিখ্যাত নিউরো সার্জনদের সমন্বয়ে গঠিত একটা বিশেষজ্ঞ টিম বোর্ড গঠন করে এই সিদ্ধান্ত নেন এবং অপারেশন থিয়েটারে নেওয়ার পরে যেটা ডাক্তার আহাদ বলেছেন সেটা হচ্ছে যে আইসিবি মনিটরিং মেশিন, তার মস্তিষ্কে আইসিবি মনিটরিং মেশিন লাগানোর উদ্দেশ্য ছিল। সেটা লাগিয়ে তার ব্রেনকে সতেজ করা যায় কিনা সেই প্রচেষ্টার অংশ হিসেবেই মূলত অপারেশনটা শুরু করেন ডাক্তাররা। কিন্তু ডাক্তার আহাদ বলেন যে অপারেশনের মাঝখানেই তার অবস্থা সংকটাপন্ন হয়। যদিও এই অপারেশনে নতুন করে অ্যানেস্থেশিয়া দেয়া হয়নি, কারণ সংজ্ঞাহারা অবস্থাতেই হাদি রয়েছেন, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের অবস্থাতেই আছেন, সুতরাং নতুন করে অ্যানেস্থেশিয়া দেওয়ার প্রয়োজন হয়নি। ওই রকম অবস্থাতেই তার অপারেশন শুরু হয়। অপারেশন শুরু হওয়ার পরে হাদির হার্টবিটের অস্বাভাবিক অবস্থা তৈরি হয় এবং সেই অপারেশনের ধকল তার শরীর আর নিতে পারেনি, কৃত্রিম শ্বাস প্রশ্বাসও আর কাজ করেনি। অবশেষে ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান রাত 9:45। সেই খবর জানিয়েছেন ডাক্তার আহাদ। ডাক্তার আহাদ বলেছেন যে এখানে আসলে ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, এর চাইতে বেশি কিছু করার ছিল না। একদিন আগেই আমরা জানিয়েছিলাম যে এই ডাক্তার আহাদ আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে হাদির প্রকৃত অবস্থা বলেছিলেন এবং তিনি মোটামুটি নিশ্চিতই করেছিলেন যে হাদির ফেরার সম্ভাবনা খুবই সীমিত। যদি ফেরেনও তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কিংবা
স্মৃতিশক্তি থাকা, কথা বলতে পারা, এই ব্যাপারগুলো না হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে হাদি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।